হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হলো ইউএসএ B1 B2 ভিসাতে যাবার যোগ্যতাটা আসলে আমাদের কি, সেটা আমরা অনেকেই জানি না। সে ব্যাপারে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আবার আসলাম। সেই যোগ্যতাগুলো আসলে নিরূপণ করার জন্য আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আপনি কি আসলে ইউএসএ যাওয়ার যোগ্যতা আছে কি না। এটা আপনি নিজেই বুঝতে পারবেন যখন আমার এই যে কথাগুলো আমি বলবো সেগুলো যখন আপনি ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস আপনি রিয়েলাইজ করবেন, তখন অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনি ইউএসএ যাওয়ার যোগ্য কি না। তো সেই ব্যাপারে কথা বলি। প্রথম যে কথাটা বলবো সেটা হলো, আপনি একজন বেকার কখনো ইউএসএ যেতে পারবে না, এতে কোনো সন্দেহ নেই। এই জায়গায় আপনার যোগ্যতা মোটেও নেই। একজন বেকার কিভাবে ইউএসএ যাবে, তার সোর্স অফ ইনকাম কি, তার ইউএসএ যাওয়ার মতো যোগ্যতা প্রথমেই তো আপনি আপনার এই বেকারত্ব যখন প্রকাশ করবেন, এবং এই প্রকাশ না করার কোনো সুযোগ নেই, কারণ যেহেতু ইউএস এম্বাসিতে ফেক করার কোনো সুযোগ নেই, সেহেতু আপনি যখন বেকার হবেন তখন আপনি ইউএসএ যেতে পারবেন না। এরপরে হলো, যাদের ইউএসএতে ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লাই করা আছে, মনে রাখবেন, মনোযোগ দিয়ে শুনবেন, যাদের ইউএসএতে ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করা আছে, আপনার আত্মীয় স্বজন, ওয়াইফ, বাবা মা যদি আপনার জন্য ইউএসএতে অ্যাপ্লাই করে থাকে, সেক্ষেত্রে আপনার ইউএসএ ভিসা না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ হলো, আপনি ইউএসএ B1 B2 ভিসাতে যাওয়ার পরে আবার আপনি দেশে ফিরে আসবেন, তার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে আপনি অযোগ্য প্রমাণ হবেন। এরপরে হলো, যাদের বয়স কম, যাদের বয়স বিলো 30, তাদের ভিসা না হওয়ার সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা যদি ফ্যামিলি ভিসা করতে পারেন, আপনার বাবা মা তাদের যদি ট্রাভেল হিস্ট্রি ভালো থাকে এবং তাদের যদি ইউএসএ যাওয়া থাকে, সেক্ষেত্রে আপনাদের সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ আপনারা ইউএসএ B1 B2 ভিসা না করাই আপনাদের জন্য ভালো, যদি আপনাদের ট্রাভেল হিস্ট্রি ভালো না থাকে। এটা মনে রাখবেন। এক্ষেত্রে ইউএস এম্বাসি ভিসা সাধারণত দেয় না তারা। এগুলো হলো আপনাকে অবশ্যই রিয়েলাইজ করতে হবে এই সমস্ত ব্যাপার। এরপরে যেটা বলবো, যারা অবিবাহিত, যাদের দেশে কোনো বন্ডিংস নেই, যাদের এজ কম, যারা অবিবাহিত, যাদের দেশে ব্যাক করার মতো কোনো সম্ভাবনা নাই, যাদের বন্ডিংস নাই, সেক্ষেত্রে ইউএস এম্বাসি ভিসা দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করে। কারণ হলো, আপনারা বিবাহিত না, আপনাদের দেশে কোনো বন্ডিংস নেই, সেক্ষেত্রে আপনারা দেশে ব্যাক করবেন না, এই ধরনের চিন্তাভাবনা ইউএস এম্বাসি করে থাকে, এবং সেক্ষেত্রে তারা ভিসা না দেওয়ার চিন্তাভাবনা করে। আর একটা ব্যাপার, অনেকেই বলে যে, এটা আমি কোনো মতে রিয়েলাইজ করি না, আমি জানি না কেন তারা বলে। সেটা হলো, সবাই বলে, বিভিন্ন এজেন্সিগুলো বলে যে ফ্যামিলি ভিসা, যদি ফ্যামিলি সহ অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে ভিসা হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেক্ষেত্রে যদি আপনি ফ্যামিলি সহ ভিসা অ্যাপ্লাই করেন, ইউএস এম্বাসি চিন্তা করবে, আপনি যদি ইউএসএ চলে যান ফ্যামিলি সহ, আপনি আর কখনো ব্যাক করবেন না, সেক্ষেত্রে আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বারের যে মূল আপনি যদি হয়ে থাকেন, লাইক আপনি যদি হাজব্যান্ড হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি ইউএসএ ভিসা একা অ্যাপ্লাই করেন, আপনি যদি ভিসা পান, আপনি যদি আমেরিকা থেকে ঘুরে আসার পর যদি আপনি ফ্যামিলি সহ অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার ফ্যামিলি ভিসা হওয়ার সম্ভাবনা থাকে। আদারওয়াইজ ফ্যামিলি ভিসা
না হওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ হলো আপনি ফ্যামিলি সহ যাবেন আর ব্যাক করবেন না, এটাই স্বাভাবিক, এটাই তারা চিন্তা করে। এবং আমাদের যা হিস্ট্রি, বাংলাদেশের যা হিস্ট্রি, তারা সেটা ভালো করেই জানে যে ফ্যামিলি সহ গেলে ব্যাক না করার সম্ভাবনা খুব বেশি থাকে। সেক্ষেত্রে তারা ভিসা না দেওয়ার চিন্তাভাবনা করে। একবারে যে ফ্যামিলি সহ ভিসা তারা দিচ্ছে না তা কিন্তু না, কিন্তু রেশিওটা খুবই কম। তো এই জন্যই বললাম এটা একটা অযোগ্যতা। তো সেক্ষেত্রে আগে আপনি ভিসা অ্যাপ্লাই করবেন, দেন ভিসা পাওয়ার পর আপনি ঘুরে আসবেন, ব্যাক করে আসবেন, দেন আপনি আপনার ফ্যামিলি সহ ভিসা অ্যাপ্লাই করবেন। এরপরে যে কথাটা বলার চেষ্টা করব, আপনার সোর্স অফ ইনকাম। আপনার সোর্স অফ ইনকাম যদি পর্যাপ্ত না হয়, আপনি যদি বিজনেস করেন বা জব করেন, যাই করেন না কেন, আপনার সোর্স অফ ইনকাম যদি পর্যাপ্ত না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউএসএ ভিসা B1 B2 ভিসা পাবেন না। এটা সবসময় মাথায় রাখবেন। সোর্স অফ ইনকাম আপনি এটা লুকানোর কোনো সুযোগ নেই, কারণ এটা আপনাকে বলতেই হবে। তো সেক্ষেত্রে সোর্স অফ ইনকাম যদি আপনি সাফিসিয়েন্ট না হয়, সেক্ষেত্রে আপনি অযোগ্যতা, আপনার ওখানে অযোগ্য আপনি, সেটা প্রমাণ হবে। এরপরে যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা আমি আমার প্রিভিয়াস ব্লগগুলোতে সিভারাল টাইম বলেছি, সেটা হলো আপনার ট্রাভেল হিস্ট্রি। এক্ষেত্রে আপনার এজ যদি কম হয়, বয়স যদি কম হয়, সেক্ষেত্রেও কিন্তু অনেক বড় একটা ছাড় পাবেন। ট্রাভেল হিস্ট্রি যদি আপনি রিচ হয়, ট্রাভেল হিস্ট্রি যদি খুব ভালো হয়, সেক্ষেত্রে আপনার বয়স কম হলেও আপনি ইউএসএ ভিসা পেতে পারেন। কিন্তু ট্রাভেল হিস্ট্রি যদি আপনার ভালো না হয়, আপনি কি বলে ইন্ডিয়া, নেপাল, ভুটান ঘুরে যদি আপনি মনে করেন যে আপনার ট্রাভেল হিস্ট্রি ভালো, সেক্ষেত্রে আপনি চূড়ান্তভাবে নিজেকে ভুল প্রমাণ করবেন। আপনি অবশ্যই এই 2-3টা দেশ, 4টা দেশ ঘুরে আপনি কখনোই আপনি ভাববেন না আপনার ট্রাভেল হিস্ট্রি খুব ভালো, এবং সেক্ষেত্রে আপনি ভিসা অ্যাপ্লাই না করাই আপনার জন্য শ্রেয় হবে। এবং আপনি এগুলো চিন্তা করেই আপনি ইউএস এম্বাসিতে আপনি ভিসা অ্যাপ্লাই করবেন। এটা কিন্তু একটা যোগ্যতা। আপনি যদি ট্রাভেল হিস্ট্রি ভালো থাকে, অবশ্যই এইটা আপনার একটা যোগ্যতা। অবশ্যই B1 B2-র ক্ষেত্রে আপনার ট্রাভেল হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে যে কথাটা আপনাকে বলবো, সেটা হলো আগে যাদের রিজেক্ট হয়েছে ভিসা, রিজেক্ট হয়েছে, তারা একটু হলেও ভিসা পাওয়ার ক্ষেত্রে একটু পিছিয়ে থাকবেন। কারণ হলো আপনারা যারা রিজেক্ট হবেন, তারা যে ভিসা পাবেন না, তার কোনো এই ধরনের কোনো কথা ইউএস এম্বাসি বলে না। তারা ভিসা পেয়েছে, আমিও পেয়েছি। কিন্তু আপনাকে কেন ইউএস এম্বাসি ভিসা দিল না, কেন রিজেক্ট হলেন আপনি, সেটা আপনি ডিফাইন করবেন। এবং সেটা ডিফাইন করার পরেই আপনি আবার কিছুদিন পরে অ্যাপ্লাই করবেন। আপনি হুট করেই আজকে রিজেক্ট হলেন, 1 সপ্তাহের মধ্যে আবার অ্যাপ্লাই করলেন, 1 মাসের মধ্যে আবার অ্যাপ্লাই করলেন, এটা কিন্তু কোনো সলিউশন না। আপনি নিজেকে তৈরি করবেন সুন্দরভাবে, আপনার কোথায় কোথায় লেকিন ছিল, কোথায় কোথায় প্রবলেম ছিল, সেগুলো সমাধান করে আবার আপনি অ্যাপ্লাই করবেন। কিন্তু হুট করে আবার খুব দ্রুত অ্যাপ্লাই করবেন না, এটা আপনারা সবাই মনে রাখবেন। এরপরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হলো DS-160 ফর্ম। DS-160 ফর্ম আমি সিভারাল টাইম এর আগে বলেছি আমার প্রিভিয়াস ব্লগগুলোর মধ্যে। DS-160 ফর্মটা আপনারা নিজেরা পূরণ করবেন, যেটা ইউএস এম্বাসির কাছে খুবই গ্রহণযোগ্য। ইউএস এম্বাসি দেখতে চায় যে আপনারা নিজেরা DS-160 ফর্ম ফিল আপ করেছেন, এবং এটাও কিন্তু একটি আপনার যোগ্যতা। এই যোগ্যতাটা তারা কিন্তু খুব ভালোভাবে গ্রহণ করে যে আপনি নিজে DS-160 ফর্মটা পূরণ করেছেন। এটা আপনারা সবাই খেয়াল রাখবেন, DS-160 ফর্মটা নিজে পূরণ করার চেষ্টা করবেন এবং করবেন। এরপরে আপনি ভিসা ইন্টারভিউতে আপনারা নিজেকে অবশ্যই প্রমাণ করতে হবে আপনি দেশে ফেরত আসবেন ইউএস এম্বাসি ভ্রমণ করার পর। এটা প্রমাণ করতে আপনাকে হবেই, যেভাবেই হোক। আপনাকে এই 2-3 মিনিট সময়, 4 মিনিট সময়ের মধ্যে আপনাকে কিন্তু এই জিনিসগুলো প্রমাণ করতে হবে যে আপনি ইউএস এম্বাসি এতে ভিসা পাওয়ার, ইউএস এম্বাসি থেকে ভিসা পাওয়ার পর আবার আপনি বাংলাদেশে ব্যাক করে আসবেন। সেই বন্ডিংসটা, বাংলাদেশে আপনার ভালো একটা বন্ডিংস আছে, সেইটা আপনাকে ইউএস এম্বাসিতে প্রমাণ করতে হবে যে আপনি ইউএস এম্বাসি ঘুরে আবার দেশে ব্যাক করবেন। এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আর যেই জিনিসটা আমি আবার বলবো, যে ইউএস এম্বাসিতে কোনো ফেক করার কোনো সুযোগ নেই। DS-160 ফর্মে আপনি যে ধরনের ইনফরমেশন দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে কিছু ডকুমেন্ট চাইতে পারে।
ইউএস এম্বাসি। সেই ডকুমেন্টসগুলো যদি ফেক হয় সেক্ষেত্রে আপনি কিন্তু আজীবনের জন্য ভিসা ব্যান হয়ে যাবে। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। কখনোই আপনারা ইউএস এম্বাসিতে ফেক ডকুমেন্টস দেওয়ার ট্রাই করবেন না বা দেবেন না, কোনোভাবেই এটা করবেন না, তাহলে আজীবনের জন্য আপনারা ভিসা ব্যান হয়ে যাবে, কখনোই আপনারা আর ইউএসএতে ভ্রমণ করতে পারবেন না। এই ছিল আজকে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।